আগের এপিসোডের শেষে আমরা দেখেছিলাম অ্যামি একটা হাইব্রিড বাচ্চা পেয়েছিল। তো চলুন এরপর অর্থাৎ এপিসোড 3 থেকে শুরু করি। এবার শুরুতে কিছু টিনেজার গ্রুপকে দেখানো হয়, যেটা ছিল বাচ্চাদেরই একটা গ্রুপ। হয়তো এরাই ছিল তখন পৃথিবীর লাস্ট স্বাভাবিক মানব। যাই হোক, এই টিনেজাররা তাদের একটা আলাদা দুনিয়াই তৈরি করে রেখেছে, আর এই জন্য তারা একটা পরিত্যক্ত পার্ককে সিলেক্ট করেছে। বিভিন্ন অ্যাক্টিভিটির মাধ্যমে তারা নিজেদের এতদিন ধরে তৈরি করেছে। আসলে এখানে থাকা কোনো টিনেজারেরই পিতামাতা আর বেঁচে নেই। লাস্ট ম্যানেরা তাদের বাবা মাকে মেরে ফেলেছে, তাই এরা শপথ করেছে যে কোনো মূল্যে তারা লাস্ট ম্যানের হাত থেকে সবাইকে বাঁচাবে। তাদের এই গ্রুপের নাম ছিল অ্যানিম্যাল গ্রুপ, তবে তাদের মেইন মোটিভ ছিল হাইব্রিড বাচ্চাদের বাঁচানো। যাই হোক, অন্যদিকে বিগ ম্যান গাছকে সাফ সাফ জানিয়ে দেয় সে কোনোভাবেই গাছের সাথে কলোরাডো যাবে না, তবে গাছকে সেখানে যাওয়ার জন্য সে ট্রেন বুক করে দিবে। কিন্তু গাছ বিশ্বাস করে বিগ ম্যান যাই বলুক সে তার সঙ্গ কোনোভাবেই ছাড়তে পারে না। তো এরা দুজন অনেক পথ পাড়ি দিয়ে একটা পরিত্যক্ত বাসের সামনে উপস্থিত হয়। আসলে বিগ ম্যান এখানে তার কিছু ট্যাবলেট লুকিয়ে রেখেছিল ইমার্জেন্সি এর সময় কাজে লাগানোর জন্য। গাছ সুযোগ পেয়ে বিগ ম্যানকে জিজ্ঞেস করে যে তুমি কতবার বললে আমাকে রেখেই চলে যাবে, কিন্তু যাওনি কেন? বিগ ম্যান কথাটাকে ইগনোর করে, জাস্ট এতটুকুই বলে যে এই প্রশ্নের উত্তরের সময় এখনো হয়নি। যাই হোক, তারা ডিসাইড করে আজকে রাতটা এই বাসের মধ্যেই কাটিয়ে দিবে। গাছ গাড়ির মধ্যে ঘুমিয়ে পড়ে আর বিগ ম্যান বাইরেই ছিল। গাছ রাতে ভয়ঙ্কর এক স্বপ্ন দেখে যে সেখানে এত বরফ পড়েছে যে সব জায়গায় বরফের চাদরে ঢেকে গিয়েছে, আর বিগ ম্যানও তাকে ছেড়ে চলে যাচ্ছে। স্বপ্নের মধ্যেই গাছ চিৎকার করছিল। ঘুম ভেঙে সে দেখে সকাল হয়ে গিয়েছে আর বিগ ম্যান তো তার সামনেই রয়েছে। বিগ ম্যান গাছকে এখানে কিছু ব্যাপারে সাবধান করে দেয়। আসলে আজ তারা পাশে একটা মার্কেটে যাবে, যেখান থেকে ট্রেনের টিকিট সহ বিগ ম্যানের জন্য কিছু মেডিসিন নিতে হবে। সে গাছকে বলে ওখানে অনেক খারাপ মানুষ আছে, তাই সেখানে যাই হয়ে যাক গাছ যেন মানুষের মতোই আচরণ করে আর বেশি বাড়াবাড়ি না করে। কেউ যেন কোনোভাবে বুঝতে না পারে যে সে একটা হাইব্রিড বাচ্চা। তো সিন আবার শিফট হয় ডক্টর আদিত্য সিং এর কাছে। আসলে এই ল্যাবে তার কাটানো আজই লাস্ট দিন ছিল। সে সব কিছু শেষবারের মতো আরও একবার চোখ বুলিয়ে নেয়। বাড়িতে ফিরে সে ভ্যাকসিন তৈরির ব্যাপারে রানীকে আবারও নিষেধ করে, কিন্তু রানী তাকে বারবার বোঝাতে থাকে। তাই আদিত্য আবারও ল্যাবে ফিরে যায় আর সেই ডায়েরিটা পড়া শুরু করে। সেখানে আরও ভয়ানক কিছু লেখা দেখে আদিত্য অবাক হয়ে যায় যে ডক্টর বেলস কত ভয়ানক আলাদা আলাদা এক্সপেরিমেন্ট করেছে, যার ফলে না জানি কত হাইব্রিড বাচ্চাকে জ্যান্ত মরতে হয়েছে। আদিত্য এতটাই ভয় পেয়েছিল যে সে কারোর সাথে ঠিকমতো কথা পর্যন্ত বলতে পারছিল না। এই পরিস্থিতিতে সব মানুষই তো কোয়ারেন্টাইনে রয়েছে, কিন্তু আদিত্যদের সোসাইটিতে যে মানুষগুলো অবশিষ্ট বেঁচে রয়েছে তার প্রতি সপ্তাহেই কোনো না কোনো পার্টি রাখছে। আসলে এই ভয়াবহ সময় নিজেদের একটু মনোরঞ্জনের জন্য। আর রানী যেহেতু অলরেডি ভয়াবহ রোগে আক্রান্ত, তাই আদিত্য কোনোভাবেই তাকে পাবলিকলি বাইরে নিতে চাচ্ছিল না। একবার কেউ যদি জাস্ট সন্দেহই করে, তাহলে সেই মানুষকে যে কি ভয়াবহ শাস্তি দেওয়া হয় তা আমরা একটু পরেই জানতে পারবো। তো রানী আদিত্যকে বোঝায় সে এখন পুরোপুরি ঠিক আছে, কেউ কিছু বুঝতেই পারবে না, বরং সোসাইটির এই পার্টিতে না গেলে তারা আরও বেশি সন্দেহ করবে। তো যে লোকের ঘরে পার্টি ছিল তার নাম মিস্টার ডাক। সেখানে অলরেডি পার্টি শুরু হয়ে গিয়েছে, সোসাইটির প্রায় সবাই রয়েছে সেখানে। তো পার্টিতে সব কিছু ঠিকঠাকভাবেই চলছিল। আদিত্য খেয়াল করে রানীর একটা আঙুল আবারও নড়াচড়া শুরু করে দিয়েছে। সে দ্রুত রানীর হাতটা ধরে ফেলে। আদিত্য বারবার রানীকে ফিরে যেতে বলে, কিন্তু রানী কোনোভাবেই যাবে না। যাই হোক, এই পার্টিতে আমরা এই সোসাইটির লিডার ন্যান্সিকে দেখতে পাই। কারণে অকারণে সে সবাইকে একটু সন্দেহভাবে পরখ করত। যাই হোক, মিস্টার ডাক্তার পুরনো স্মৃতি নিয়ে সবাইকে গল্প বলছিল, কিন্তু প্রত্যেকেই তার গল্পের ধরনে বুঝে যায় যে মিস্টার ডাক অলরেডি ইনফেক্টেড। ন্যান্সি আদিত্যকে বলে মিস্টার ডাককে টেস্ট করতে, কিন্তু আদিত্যর মনে তো রয়েছে ভয়, কারণ ডাকের টেস্ট করাতে গিয়ে বাইচান্সলি যদি সবার টেস্ট তাকে করাতে হয় তাহলে রানীও ধরা পড়ে যাবে। কিন্তু ন্যান্সি ছিল খুবই চালাক, সে ডাককে টেস্ট করিয়েই ছাড়ে আর কনফার্ম হয়ে যায় লোকটি ইনফেক্টেড। তারা কেউ আর কোনো কথা না বলে জাস্ট মিস্টার ডাককে তারই ঘরে একটা চেয়ারের সাথে বেঁধে দেয়। তারপর লোকটিকে সহ তারা পুরো বাড়ি জ্যান্ত জ্বালিয়ে দেয়।
বেচারা মিস্টার ডাকের করুণ চিৎকার শুনেও কারো মনে যেন কোনো দয়ার ভাবই আসে না। আর একটা কথা বলে রাখা ভালো, যে এই ভাইরাসে ইনফেক্টেড হয়ে যায় তার আশেপাশে বা বাড়ির সামনে পার্পেল কালারের এক ধরনের ফুলের জন্ম হয়। আর এটাই যেন ভাইরাসে ইনফেক্টেড হওয়ার এক অন্যতম সিম্বল হয়ে পড়েছে। সবাইও বুঝে যায় যে ওই ঘরের কেউ না কেউ ইনফেক্টেড। এদিকে আদিত্যর প্রাণটা তো যায় যায় অবস্থা, যদি তার প্রাণপ্রিয় স্ত্রীর সাথেও এমন কিছু ঘটে যায়। অন্যদিকে বিগম্যান আর গাছ সেই ট্রেন স্টেশনে এসে পড়েছে। বিগম্যান গাছকে এমন এক পোশাক পরিয়েছে যেন তাকে দেখে মনে হচ্ছে সে হ্যালোইন পার্টির জন্য সেজেছে। গাছ সেখানে থাকা মানুষদের দেখেই বুঝতে পারে যে এরা ভালো না খারাপ মানুষ, কিন্তু খাবার দেখলেই গাছ নিজেকে কন্ট্রোল করতে পারে না। বিগম্যান এই জন্য গাছকে একটু কড়া কথা শোনায় আর একটা জায়গায় বসিয়ে দিয়ে বলে, আমি না আসা পর্যন্ত এখান থেকে কোথাও যাবে না। তো বিগম্যান কোনো রকমের ট্রেনের টিকিট কালেক্ট করে ফেলে। এদিকে গাছ সেখানে তার মতোই কিছু বাচ্চা দেখে সেদিকে যাওয়া শুরু করে। তখনই একটা মেয়ে এসে গাছকে ধরে ফেলে। সে গাছকে অনেক প্রশ্ন জিজ্ঞেস করে, কারণ মেয়েটি বুঝতে পেরে গিয়েছিল যে গাছ একটা হাইব্রিড বাচ্চা। সে গাছকে বলে, এখানে থাকলে তোমার অনেক বিপদ হতে পারে, তুমি আমার সাথে চলো। তখনই বিগম্যান এসে গাছকে অনেক রাগারাগি করতে থাকে যে তার নিষেধাজ্ঞা সত্ত্বেও সে কেন বাইরে এসেছে। ঠিক তখনই গাছ একটা স্মেল পায়, যা ছিল বিগম্যানের মেডিসিনের মতো। বিগম্যান তো সব জায়গায় শুধু এই মেডিসিনেরই খোঁজ করে বেড়ায়। এরপর গাছকে ফলো করে তারা একটা ট্রেনে ঢুকে পড়ে সেই মেডিসিন কালেক্ট করার জন্য। তারা মেডিসিন চুরি করেও নেয়, কিন্তু সেখানে একজন আর্মি এসে বিগম্যানকে ধরে ফেলে আর গাছকে দেখেও বুঝে যায় যে সে হাইব্রিড বাচ্চা। বিগম্যান তাকে মেরে সেখান থেকে গাছকে নিয়ে দ্রুত বেরিয়ে পড়ে, কিন্তু আর্মির ওই লোকটি তার লোকজনকে এইসব ব্যাপারে ইনফর্ম করে দেয়। সাথে সাথে সেখানে লাস্ট ম্যানের আরও লোকেরা এসে তাদের ঠিকই ধরে ফেলে। তারা বিগম্যান আর গাছকে নিয়ে ল্যাবের দিকেই যাচ্ছিল, কিন্তু যাওয়ার পথে একদল ছদ্মবেশী মানুষজন লাস্টম্যানের হাত থেকে তাদের বাঁচিয়ে নেয়। ছদ্মবেশীদের লিডার এসে তার মুখোশ খুলে ফেললে গাছ দেখতে পায় তার সাথে কিছুক্ষণ আগে মিট হওয়া সেই মেয়েটি। সে গাছকে বলে, তুমি আমাদের সাথে থাকলেই সেফ থাকবে। যাই হোক, তারা তো সবাই গাছ আর বিগম্যানকে তাদের আস্তানায় ধরে নিয়ে যায়। এই এপিসোডের শুরুতে আমরা কিছু টিনেজার গ্রুপকে দেখেছিলাম, যাদের দলের নাম অ্যানিমেল গ্রুপ। আসলে এরাই হচ্ছে সেই টিনেজার দল। সিন আবার শিফট হয়। সেখানে আর্মিদের জেনারেল অ্যাভার্টকে দেখানো হয়। একজন সৈনিক এসে তাকে খবর দেয় যে আমরা এতদিন যেটা খুঁজে বেড়াচ্ছিলাম তা পেয়ে গিয়েছি। জেনারেল অ্যাভার্ট কী এমন পেয়েছে, চলুন ধীরে ধীরে আমরা সব রহস্য জানতে পারবো। অন্যদিকে অ্যানিম্যাল গ্রুপের সদস্যরা বিগম্যানকে মেরেই ফেলতে যাচ্ছিল, কিন্তু গাছ তাদের থামিয়ে দেয়। সে সবাইকে বলে, তোমাদের চোখে সে খারাপ হলেও সব জায়গায় সে আমার সাথেই ছিল। সব পরিস্থিতি থেকে সে আমাকে রক্ষা করেছে। সে খারাপ না, তাকে প্লিজ মেরো না। গাছের কথা শুনে অ্যানিম্যাল গ্রুপের লিডার, যার নাম বিয়ার, সে গাছকে বলে পিগম্যান নাকি লাস্ট ম্যানের দলেরই একজন। তাছাড়া সে বিয়ারের ফ্যামিলিকেও মেরেছে। কিন্তু গাছের তাতে কিছুই যায় আসে না যে বিগম্যান আগে কি ছিল। এরপর আমরা এমিকে দেখতে পাই, যে একটা হাইব্রিড বাচ্চাকে নিয়ে চিড়িয়াখানার মধ্যেই একটা ক্যাম্প চালাতো। তো একদিন অ্যামির কাছে কল আসে যে তারা অ্যামিকে একটা হাইব্রিড বাচ্চা দিতে চায়, কিন্তু অ্যামি হাইব্রিড বাচ্চাদের নেওয়ার জন্য একটা রুলস বানিয়েছিল। যদি কেউ সত্যিই তার কাছে হাইব্রিড বাচ্চা দিতে চায়, তাহলে তারা একটা যে কোনো লোকেশনে বাচ্চাটাকে রেখে গেলে অ্যামি গিয়ে বাচ্চাটাকে নিয়ে আসতো। কিন্তু এবার ওই লোকেরা অ্যামির কাছে অ্যামির লোকেশন জিজ্ঞেস করে। অ্যামি খুব ভালো করেই বুঝতে পারে যে এটা কোনো ফ্রড মানুষ হবে। তো অ্যামির কাছে যত হাইব্রিড বাচ্চা ছিল তারা এতদিনে অনেকটাই বড় হয়ে গিয়েছে। তবে অ্যামির সাথে সবসময় একটা বাচ্চা থাকতো, যার মধ্যে শুকরের সিনড্রোম ছিল, আর তার নাম হলো ভেন্ডি। অ্যামি এই বাচ্চা মেয়েটিকে খুবই ভালোবাসতো। একদিন পরিত্যক্ত শপিং মলে তারা দুজন শপিং করতে গিয়ে বুঝতে পারে আশেপাশে অবশ্যই কোনো মানুষ আছে। সত্যি সেখানে আর্মির মানুষেরা ছিল। অন্যদিকে বিগম্যান আর গাছকে বিয়াররা তাদের শেল্টারে নিয়ে যায়। প্রথমবার এমন সব এন্টারটেইনমেন্ট দেখে গাছ খুবই অবাক হয়ে যায়। তো অ্যানিমেল গ্রুপের সবাই মিলে গাছকে খুশি করার জন্য একদিনের জন্য তাকে সেখানে লিডার বানিয়ে দেয়। গাছ কম্পিউটার দেখেও অবাক হয়ে যায়। সে অনেক ধরনের প্রশ্ন করতে থাকে, আর সবাই তার প্রশ্নের জবাব দেয় আর বলে এই কম্পিউটারের মাধ্যমেই তো তারা গাছকে খুঁজে পেয়েছে। গাছ মনে করে তাহলে এই কম্পিউটারের মাধ্যমে হয়তো তার মাকেও খুঁজে পাওয়া যাবে। সে বিয়ারকে জিজ্ঞেস করে যে কলোরাডো চিনে কিনা।
বিয়ার তখন গাছের মায়ের ছবিটা নিয়ে তার একটা টিমকে দিয়ে দেয় লোকেশন সার্চ করার জন্য। কিন্তু এ কথা গাছ যেন আর কাউকে না বলে। সে গাছকে পিগম্যানের কথাও জিজ্ঞেস করে। তাছাড়া ছোটবেলা থেকে সে কিভাবে একা একাই বড় হয়েছে তাও জানায়। সত্যি বলতে বিয়ারের বর্তমান সিচুয়েশন অনেকটা গাছের মতোই। এরপর সিন আবার আসে ডক্টর আদিত্যর কাছে। আদিত্য দিন রাত চেষ্টা করছে যে ডায়েরিতে লেখা ওই রুলস ছাড়া অন্য কোনো উপায় বের করতে, কিন্তু এখন পর্যন্ত সে কোনো ফর্মুলাই খুঁজে পাচ্ছে না। আসলে সে চাচ্ছে কোনো হাইব্রিডকে না মেরেই এই ভাইরাসের কোনো ডোজ তৈরি করতে। আদিত্যর কাছে ক্লিনিক থেকে একটা কল আসে যে তার জন্য একটা ডেলিভারি এসেছে, আর এজন্য সে বাইরে আসে ক্লিনিকে যাওয়ার জন্য। তখন ন্যান্সির সাথে তার সাক্ষাৎ হয়। সে আদিত্যর এমন অবস্থা দেখে খুঁটিয়ে খুঁটিয়ে নানান প্রশ্ন করতে থাকে। এমনকি অনেক দিন হলো সে রানীকেও দেখতে পায় না। তাহলে রানী কি অসুস্থ? আদিত্য মিথ্যা বলে যে কাল আমাদের অ্যানিভার্সারির কারণে অনেক রাত জেগে থাকায় রানী এখনও ঘুম থেকে ওঠেনি। ন্যান্সি খেয়াল করে আদিত্যর ঘরের সামনে সেই বেগুনি ফুল ফুটে রয়েছে। আদিত্য খুবই ভয় পেয়ে যায়, কারণ এই সোসাইটির এটাই রুলস যে এই ভাইরাসে ইফেক্টেড হয়ে পড়বে তাকে সহ তার বাড়ি জ্যান্ত জ্বালিয়ে দেওয়া হবে। আদিত্য এই কথা সেই কথা বলে কোনো রকমে ন্যান্সির হাত থেকে নিজেকে বাঁচিয়ে ক্লিনিকে চলে আসে। আদিত্য ভেবেছিল ডেলিভারিতে হয়তো সে কোনো হাইব্রিড বাচ্চা পাবে, যেহেতু রানীর নেক্সট ডোজ অ্যাপ্লাইয়ের সময় চলে এসেছে। এখন আদিত্যর হাতে আর কোনোই অপশন ছিল না। কিন্তু আদিত্য ডেলিভারির বক্স খুলে এমন কিছুই পায় না। নিরুপায় হয়ে আদিত্য বাড়ি ফিরে আসে। কিন্তু বাড়িতে যে আরও এক বড় ঝামেলা তার জন্য অপেক্ষা করছে তা তো সে জানতই না। ন্যান্সির হয়তো সন্দেহ হচ্ছিল, তাই আদিত্যর সাথে কথা বলেও সে স্যাটিসফাইড হয়নি। তাই আদিত্যর অনুপস্থিতির সুযোগ নিয়ে সে আবারও এসেছে রানীর কাছে। ন্যান্সি বুঝতেও পেরে যায় যে রানী ইফেক্টেড। সে আদিত্যকে বলে কেন এখনও সে সবাইকে এসব জানায়নি, তাই সে এখনই বাইরে গিয়ে সবাইকে জানিয়ে দিবে। রানী তাকে বারবার বোঝানোর চেষ্টা করে যে তার রোগ হয়েছে তা কাউকে ইফেক্ট করে না, বরং 10 বছর হয়ে গেছে এখন পর্যন্ত কেউই তার থেকে ইনফেক্টেড হয়নি। সিন আবার আসে অ্যামির কাছে। অ্যামির কাছে অনেকগুলো হাইব্রিড বাচ্চা ছিল, কিন্তু এই একটি বাচ্চাই ছিল অনেকটা মানুষের মতো। অ্যামি তাকে অনেক কিছু শিখিয়েছে। একদিন সে তার বেঁচে যাওয়া খাবার একটা গাছের মধ্যে ফেলে দেয়। রাতে তারা দুজন ঘুমিয়েই ছিল, কিন্তু হঠাৎ করেই বাইরে থেকে তারা একটা আওয়াজ শুনতে পায়। অ্যামি খুবই ভয় পেয়ে যায়। সে বাচ্চা মেয়েটিকে সাথে নিয়ে খুঁজতে শুরু করে যে ঘরে আসলে কে ঢুকেছে। অ্যামি খেয়াল করে ঝোপঝাড়ের মধ্যে থেকে একটা ছোট হাইব্রিড বেরিয়ে আসছে, যে ছিল এই বাচ্চা মেয়েটিরই ফ্রেন্ড, আর ওর নাম ছিল ববি। সে দেখতে একদমই মানুষের মতো না, তবে সে মানুষের মতো কথা বলতে পারে। বাচ্চা মেয়েটির কারণে আমি এই ববিকেও তাদের সাথে রেখে দেয়। সিন আবার আসে অ্যানিম্যাল গ্রুপের কাছে। অনেকটা সময় হয়ে গিয়েছে গাছ বিগম্যানকে দেখতে পায়নি, তাই সে সবাইকে জিজ্ঞেস করছে তাকে যেন বিগম্যানের কাছে নিয়ে যাওয়া হয়। গাছ বিগম্যানের কাছে গিয়ে বুঝতে পারে তারা প্ল্যান করছে বিগম্যানকে মেরে ফেলার জন্য। অন্যদিকে বিয়ার চাচ্ছিল বিগম্যান নিজেই যেন গাছকে বলে দেয় যে সে কতটা খারাপ মানুষ। আসলে বিগম্যানের এক করুণ পাস্ট রয়েছে। বাকি এপিসোডগুলোতে আস্তে আস্তে সব কিছুই জানা যাবে। তো যাই হোক, বিগম্যান গাছের সাথে ইমোশনালি অ্যাটাচড হয়ে গিয়েছে, যা সে নিজেও বুঝতে পারে না যে কীভাবে। তাই সে গাছকে প্রোটেক্ট করছে। সে এটাও বলতে পারছে না যে তার সত্যিটা কী। তো অ্যানিম্যাল গ্রুপের সবাই বিগম্যানকে মারার জন্য সেলিব্রেট করছিল। তারা একটা টাইগারকে ধরে নিয়ে এসেছে বিগম্যানকে তার সামনে ফেলে দিবে এই জন্য, কিন্তু সবাইকে এটা করতে মানা করে দেয় গাছ। সে বিয়ারকেও রিকোয়েস্ট করতে থাকে। বিয়ার বুঝতে পারে বিষয়টা, সে তার টিমকে নিষেধ করে এমন কাজ করতে, কিন্তু কেউ তার কথা শুনেই না। আর টাইগারকে রাখা কন্টেইনারের মুখটা সাথে সাথে খুলে দেয়। বাঘটা বেরিয়ে ঝাঁপিয়ে পড়তেই যাচ্ছিল, তখনই গাছ সামনে এসে বাঘটার সাথে আই কন্ট্যাক্ট করে আর বিগম্যানকে মারতে নিষেধ করে। আশ্চর্যজনকভাবে আমরা দেখতে পাই এত হিংস্র একটা প্রাণী গাছের অর্ডার শুনে কেমন নুইয়ে পড়েছে। অন্যদিকে এসব দেখে অ্যানিম্যাল গ্রুপের কেউই আর বিয়ারকে লিডার মানছিল না। তারা সেখানে থাকা টাইগার নামের আরেকটা মেয়েকে এখন তাদের লিডার সিলেক্ট করে নেয়। বিগম্যান আর গাছ এই সুযোগে সেখান থেকে পালানোর চেষ্টা করে। অন্যদিকে আদিত্য ন্যান্সিকে বারবার রিকোয়েস্ট করছে সে যেন এই কথা বাইরে গিয়ে কাউকে না বলে, কিন্তু মহিলাটি তার কোনো কথাই কান দেয় না। তারা দুজনে কথা বলতে বলতে আদিত্যর ঘোড়াটার সামনে এসে দাঁড়ায়, আর তখনই অবাক একটা কাণ্ড হয়ে যায়।
আদিত্যর ঘোড়াটি ন্যান্সিকে এমন একটা লাথি দেয় যে ন্যান্সি পড়ে গিয়ে সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করে। সত্যি বলতে আদিত্য বা রানীর কোনো ইন্টেনশনই ছিল না ন্যান্সিকে মারার, কিন্তু কিভাবে কি হয়ে গেল তারা দুজনেই বুঝতে পারছে না। কিন্তু এই বিষয়টা এখন বাইরে জানাজানি হলে আরও সমস্যা বাড়তে পারে। রানী দ্রুত ন্যান্সিকে সেখান থেকে তুলে নিয়ে নিজের ঘরে চলে যায়। সিন এবার আসে আদিত্য সেই সিনিয়র ডক্টর বেলসকে দেখিয়ে। সে তার সমস্ত কাজ ছেড়ে লিভে ছিল। আসলে সে হসপিটালে বলেছিল তার ক্যান্সার হয়েছে, তাই নিজের শেষ জীবনটাকে সে উপভোগ করার জন্য সব কিছু ছেড়ে এখানে চলে এসেছে। কিন্তু এটা ছিল পুরোপুরি একটা মিথ্যা কথা। নিজের হাতে এত হাইব্রিড বাচ্চাকে মেরে ভ্যাকসিন বানানো, তাছাড়া আরও এমন এমন কাজ তাকে করতে হতো যে সে বুঝে গিয়েছিল হয়তো সে অনেক বড় সমস্যায় পড়ে যাবে। যাই হোক, দেখা যায় ডক্টর বেল তার এই সময়টাকে একা একাই খুব এনজয় করছে। তখনই তার ঘরে জেনারেল অ্যাভয়েটের আগমন হয়। সে সরাসরি ডক্টর বেলকে তার ডায়েরির ব্যাপারে জিজ্ঞেস করে। বাধ্য হয়েই ডক্টর বেল অ্যাভার্টকে সব কিছু জানিয়ে দেয় এই মুহূর্তে সেই ডায়েরিটা কার কাছে আছে। তাছাড়া সে এটাও জানিয়ে দেয় যে ভাইরাসটা জাস্ট দমিয়ে রাখার মতো একটা ভ্যাকসিন সে তৈরি করেছে। তাছাড়া এই ভাইরাসকে পুরোপুরি ধ্বংস করতে পারে এমন কিছুই সে না তো তৈরি করতে পেরেছে, না তো সেই ডায়েরিতে আছে। তো অ্যাবার্ট কিন্তু খুব ভালোভাবেই জানতো যে বেল কেন লিভ নিয়েছে। এদিকে ডক্টর বেলও কিন্তু নিজের সাথে অনেকগুলো অ্যান্টিডোট নিয়ে এসেছিল, যেন ভবিষ্যতে সে নিজেই যদি এই ভাইরাসে আক্রান্ত হয়ে পড়ে তাহলে নিজেকে অন্তত বাঁচিয়ে রাখতে পারে। তো ফিরে আসার সময় জেনারেল অ্যাবার্ট তার থেকে ডক্টর আদিত্যর ব্যাপারে সব ইনফরমেশন ভালোভাবে জেনে নেয়। তারপর তার সৈন্যদের দিয়ে ডক্টর বেলকে সেখানেই মেরে ফেলে। অন্যদিকে বিগম্যান আর গাছ অ্যানিম্যাল গ্রুপ থেকে পালিয়ে অনেকটা দূরেই চলে এসেছে। বিগম্যান গাছকে ধন্যবাদ জানায় এইভাবে তার জীবনটা রক্ষা করার জন্য। গাছ উল্টো তাকেই ধন্যবাদ জানায় এতটা সময় গাছকে নিরাপদে বাঁচিয়ে রাখার জন্য। তো বিগম্যান এবার গাছকে প্রমিস করে যে গাছের মাকে খুঁজে দেওয়া পর্যন্ত গাছকে আর কোনোভাবেই আলাদা করবে না। তারা তো তাদের যাত্রা শুরু করে, কিন্তু সামনেই তাদের সাথে দেখা হয় বিয়ারের সাথে। আসলে অ্যানিম্যাল গ্রুপের নতুন লিডার সিলেক্ট হওয়ার পরেই সে সেই জায়গা থেকে নিজেকে পুরোপুরি মুক্ত করে নিয়েছে। তার মনটা এই মুহূর্তে খুবই খারাপ ছিল, কারণ এই অ্যানিম্যাল গ্রুপটা সে নিজের হাতে তৈরি করেছিল। কিন্তু সবার তাকে ভুলে যেতে একটা মিনিটও লাগেনি। সে গাছের কাছে এসে গাছের মায়ের ছবিটা সহ একটা লোকেশন দেয়, যেটা ছিল কলোরাডো শহরেরই একটা জায়গা। হয়তো গাছ সেখানেই তার মাকে পেয়ে যাবে। যদিও এই অ্যাড্রেসটা পুরোপুরি ছিল না, কিন্তু বিগম্যান সেই অ্যাড্রেস দেখেই চিনে ফেলে। যাই হোক, সবাই যার যার রাস্তায় যাওয়ার জন্য রেডি, কিন্তু গাছ আর বিগম্যান এর কলোরাডো যেতে হলে ট্রেন ধরতে হবে, আর বিয়ারও সেই দিকেই যাবে। তাই বিয়ার বলে, তোমরা চাইলে আমার সাথে শর্টকাট রাস্তাটা নিতে পারো, অন্তত সেখানে তোমাদের কেউ চেক করবে না বা টিকিটের প্রয়োজন হবে না। পিগম্যান তো কোনোভাবেই রাজি হচ্ছিল না, কিন্তু গাছ তাকে খুব জোরাজুরি করায় অবশেষে তারা তিনজন একই রাস্তায় যাওয়া শুরু করে। এভাবেই যেতে যেতে তারা অনেক দূরে চলে আসে, কিন্তু এখন পর্যন্ত ট্রেন লাইনের কোনো দেখা নেই। সামনেই তারা এমন একটি জায়গায় চলে আসে যেখানে গেলে মানুষ খুব সহজেই ইনফেক্টেড হয়ে পড়বে, কারণ ভাইরাসে মৃত্যুবরণ করা সব মানুষদের আর্মিরা এখানে এনে দাফন করত। আর তাই চারপাশে শুধু সেই বেগুনি ফুল আর ফুল। তার মানে কেউ যদি ভুল করে এই জায়গায় চলে আসে তাহলে 1 সেকেন্ডের মধ্যে সে ইনফেক্টেড হয়ে পড়বে। কিন্তু এই জায়গাটাকে পার করতে হলে তাদের একটা ছোট ব্রিজকে পার হতে হবে, কিন্তু ব্রিজটা পুরাতন হয়ে যাওয়ায় তা প্রায় ধ্বংসের মুখে। বিগম্যান এসব দেখে বিয়ারকে দোষারোপ করতে থাকে যে সে হয়তো জেনে শুনেই তাদের এমন জায়গায় নিয়ে এসেছে। গাছ তাদের দুজনের ঝগড়া দেখে বারবার থামতে বলে, কিন্তু কেউই তার কথায় কান দেয় না। তাই গাছ একাই ব্রিজটায় উঠে পড়ে। ওরা দুজন ভালোভাবেই জানতো যে এই ব্রিজ যে কোনো সময় ভেঙে পড়বে, তাই গাছকে দেখা মাত্রই তারা দ্রুত সেখান থেকে ওকে নামানোর চেষ্টা করে। কিন্তু গাছ ঠিকই সেই ব্রিজ ভেঙে বেগুনি ফুলের ভ্যালির মধ্যে গিয়ে পড়ে আর সাথে সাথে অজ্ঞান হয়ে যায়। অন্যদিকে এমিকে দেখানো হয় তার প্রিয় হাইব্রিড বাচ্চা ভেন্ডি, যার সাথে এমি খুব খুশি ছিল। সে ববিকে নিজের মতো করে সাজাতো আর এমিকে সব কাজে সাহায্য করত, কিন্তু সে ভাবতো সে হয়তো সবার থেকে আলাদা।
আর কেউ হয়তো তাকে ভালোই বাসবে না, কিন্তু এমি তাকে বোঝানোর চেষ্টা করে যে হ্যাঁ সত্যি সে সবার থেকে আলাদা আর সবার থেকে ভালো একটা বাচ্চা। তাছাড়া সে ভেন্ডিকে আরও বলে, আমি তোমার সাথে থাকি বা না থাকি সব সময় তুমি তোমার জীবন সুরক্ষা করবে, সেটা যেভাবেই হোক। ছোট্ট ভেন্ডি তো বুঝতেই পারে না তার মম কেন তাকে এসব বলে। অন্যদিকে গাছ অজ্ঞান হওয়ার পর সে স্বপ্নে একটা জঙ্গল দেখতে পায়, যেখানে তার আগে সেই ঘরটাও রয়েছে। গাছ খেয়াল করে তার প্রিয় পুতুলটি জ্যান্ত হয়ে তাকে কোথাও নিয়ে যাওয়ার জন্য ইশারা করছে। কিছু দূর যেতেই গাছ তার বাবাকে দেখতে পায়। এতদিন পর গাছ তার বাবাকে দেখে খুবই খুশি হয়ে যায়। সে গাছকে বলে, আমি তোমার কাছ থেকে চলে যেতে চাইনি বাবা, কিন্তু তুমি তো আমার স্ট্রং বাচ্চা, তাই না? গাছ বাবার থেকে ক্ষমা চেয়ে নেয়, কারণ তার বাবা তো বলেছিল নিষিদ্ধ বর্ডার ক্রস না করতে। কিন্তু গাছের বাবা বলে, তুমি ঠিকই করেছ, যদি সামনেই না যাও তাহলে তুমি বড় হবে কি করে? তাই কোথাও থামবে না, নিজের খেয়াল রেখো আর যা খুশি করো, আমি জানি তুমি সব কিছু পারবে। এসব বলে সে চলেই যাচ্ছিল, কিন্তু গাছ তো বাবাকে কিছুতেই ছাড়ে না। তখন তার বাবা তাকে একটি আয়না দেখায়, যেখানে গাছের পিছনে আমরা জেনারেল অ্যাওয়ার্ডকেও দেখতে পাই, কিন্তু গাছ তো সেদিকে খেয়াল করে না। হঠাৎই তার বাবা গায়েব হয়ে যায় আর গাছ শুধু তার বাবাকেই খুঁজতে থাকে। আর ঠিক তখনই বিগম্যান আর বিয়ার নিজেদের ভালো করে ঢেকে ঢুকে সেই বেগুনি ফুলের মধ্যে থেকে গাছকে বাঁচাতে চলে আসে। গাছকে তারা সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসার পরপরই গাছের জ্ঞান ফিরে আসে, কিন্তু আশ্চর্যের বিষয় বেগুনি ফুলের কোনো প্রভাবই গাছের উপর পড়েনি, সে দিব্যি ঠিক রয়েছে। ওরা দুজন বুঝতে পারে যে কেনই বা কিছু হবে, গাছ তো একটা হাইব্রিড বাচ্চা, আর হাইব্রিড বাচ্চারা কোনো ভাইরাসে ইনফেক্টেড হয় না। অন্যদিকে সিন আবার আসে আদিত্যর কাছে। সে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার বাড়ির সামনের বেগুনি ফুলগুলো দেখছিল। তখনই তার সোসাইটির লোক এসে তাকে জিজ্ঞেস করে, অনেক দিন হয়ে গেল তারা ন্যান্সিকে দেখতে পায়নি। আদিত্য আমতা আমতা করে এতটুকু জানায় যে লাস্ট পার্টির পরে সেও ন্যান্সিকে দেখেনি। লোকটি আদিত্যর বাড়ির সামনে বেগুনি ফুল দেখে জ্বালিয়ে দিতে বলে। আদিত্য বুঝতে পারে এখন সবাই তাদেরকে সন্দেহ করা শুরু করেছে। রানীও ভেতর থেকে সব কিছু দেখে। তার নিজেরও ন্যান্সির ব্যাপারটা নিয়ে খারাপ লাগতে থাকে, যদিও এতে তাদের স্বামী স্ত্রীর কোনো দোষই ছিল না। তো রানীর অবস্থা কিন্তু দিন দিন আরও খারাপ হচ্ছে ভ্যাকসিনের অভাবে। সে আদিত্যকে বলে যত দ্রুত সম্ভব ন্যান্সির ব্যাপারটা মিটিয়ে ফেলার জন্য। তার ন্যান্সির বডিটা ক্লিনিকের একটা ফ্রিজের মধ্যে রেখেছে, যেন বডিটা খারাপ না হয়ে যায়। কিন্তু সোসাইটির লোকজন তাদের পিছু করতে করতে ক্লিনিক পর্যন্ত চলে এসেছে। পরিস্থিতি সামলানোর জন্য আদিত্য বলে আসলে ন্যান্সি ইনফেক্টেড ছিল। এতদিন তারা তো সবাইকে আগুন দিয়ে জ্বালিয়ে মেরেছে, আর কত মানুষকে তারা এভাবে মারবে, তাই সে ন্যান্সির বিষয়টা সবাইকে জানায়নি। আদিত্যর মিথ্যাটা সে বেশি সময় টিকিয়ে রাখতে পারেনি, কারণ তখনই রানীর সিনড্রোমগুলো যেন বেশি হয়েই তার শরীরে ফিরে এসেছে। এবার সবার সামনে এটা ফ্ল্যাশ হয়ে যায় যে রানী ইনফেক্টেড। সবাই দ্রুত মাস্ক পরে তাদের দুজনকে বেঁধে বাড়ি নিয়ে আসে। এতদিন তারা সবার সাথে যে কাজটা করে এসেছে, সেম কাজটা এখন আদিত্য আর রানীর সাথে হবে। দেখতে দেখতেই সোসাইটির সবাই মিলে তাদেরকে বেঁধে পুরো ঘরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। অন্যদিকে এমি আর ভিন্ডি বুঝে যায় যে তাদের লোকেশন লাস্ট ম্যানরা পেয়ে গিয়েছে। এমনকি লাস্ট ম্যানেরা চিড়িয়াখানার চারপাশে অনেকগুলো সংকেত চিহ্ন বেঁধে রেখে গিয়েছিল। এদিকে আদিত্য আর রানী জীবনের শেষ সময়ে নিজেদের আর একবার ছুঁয়ে দেখে। অন্তত তারা এটা ভেবেই খুশি, যাই হোক দুজনের একসাথেই হচ্ছে। ঠিক এমন সময়ই তাদের ঘরে কিছু সৈনিক ঢুকে পড়ে আর আদিত্যর ঘরের আগুন পানি ঢেলে নিভিয়ে দেয়। আদিত্য আর রানীর তো ধারণাই নেই যে তাদের সাথে আসলে কি ঘটতে চলেছে। তো ধোঁয়ার মধ্যে থেকে আমরা জেনারেল অ্যাবার্টকে বেরিয়ে আসতে দেখি। কিছুক্ষণ আগেই তো সে ডক্টর বেলকে মেরে আদিত্যর সব ইনফরমেশন নিয়ে এখানে এসেছে, আর সেই ডায়েরিটা যদি পেতে হয় তাহলে আদিত্যকে তো তাদের জীবন্ত অবস্থায় লাগবে। তো যত এপিসোড বাড়ছে রহস্য কিন্তু তত বেড়েই চলছে। এই সিরিজের প্রত্যেকটি মেইন চরিত্রের এক একটা করে রহস্য রয়েছে, যা আস্তে আস্তে বাকি এপিসোডগুলোতে রিলিজ হবে। যাই হোক 3, 4 ও 5 নম্বর এপিসোড এই পর্যন্তই ছিল। খুব দ্রুত বাকি এপিসোডগুলো নিয়ে হাজির হব আশা করছি। সে পর্যন্ত সকলকে গুড বাই।